ভাবিকে 500 টাকা দিলেই হয়ে যাবে? হ্যাঁ। ভাবির স্বামী বিদেশে থাকে। নিজের যৌবনটা আর কতদিন এইভাবে ফেলে রাখবে, তাই 500 টাকার বিনিময়ে এক রাত সাথে থাকে। কিন্তু এইটা তো বাজে কাজ। তুই কি পাগল? আজকাল এসব কেউ খোঁজে নাকি? উনার টাকার অভাব নেই, তবুও 500 কেন নেয়? হ, সেটা ভাবি আমাকে বলেছে। আচ্ছা, আমাকে আগে এইটা বল, তোর পকেটে কি 500 টাকা আদৌ আছে? না মানে হয়েছে, বুঝেছি। আপনি যেতে পারেন, আমি আজ একাই যাব। আচ্ছা শুন বন্ধু, রেগে যাচ্ছিস কেন? তুই আজ আমার টাকাটা চালিয়ে দে, আমি তোকে দিয়ে দিব প্রমিজ। কখন দিবি? কালকেই দিব, শিওর। তাহলে তুই কালকেই করিস, এখন বিদায় হ তো। এই বলে উল্টো হাঁটা ধরল কালাম। মেহেদীকে সাথে নিয়ে যেত, কিন্তু মেহেদীর গরিবতা তার অস্থাকে শায়েস্তা করতে বাধ্যস্ত হয়েছে। এই গ্রামে সবার চোখের নজরে সবসময় ভেসে বেড়ায় নামকরা ভাব, যার চাচি, সেও বলে ভাবি, যার আন্টি, তারও ভাবি। এই বিখ্যাত ভাবির স্বামী বিয়ের 2 মাসের মাথায় বিদেশে চলে যান। প্রতি মাসে আয়ের টাকা পাঠায়, আর এলাকার বিখ্যাত ভাবি সেই টাকা দিয়ে বাড়ি গাড়ি গড়ে তোলেন। কিন্তু বাড়ি গাড়ি দিয়েই কি সব সুখ পাওয়া যায়? ওটাও তো লাগে। আর যেটা লাগে, সেটা ভাবি 500 টাকার বিনিময়ে করে থাকেন। এই 500 টাকাগুলো ভাবি জমাতে থাকে। মাসে প্রায় কয়েক লাখের বেশি কামাই করে নেয়। আর সাথে উনার যৌবন জ্বালাও মিঠে যায়। চলুন ঘটনায় চলে যাই। ভাবির নাম জান্নাত। এত সুন্দর একটা নামের সাথে ভাবির দেহখানাও কম যায় না। তবে ভাবি সেটাকে অবৈধভাবে চালাচ্ছে। যদিও কি বা করার? ভাবির তো আর একা রাতে ঘুম আসে না। সাথে ঘুম পাড়িয়ে দেওয়ার জন্য একটা সঙ্গী দরকার পড়েই। যদিও সঙ্গিনী ঘুম পাড়াতে আসে না, ঘুম উড়াতে আসে। কালাম আনমনে চলে আসে ভাবির দরজার সামনে। আনমনে আসার কারণ হচ্ছে, সারারাত কি হবে তা যেন কালাম আগেই চিন্তা করে নিল। পলিসি ফলো করে অনেক সে। কালাম ভাবির দরজার সামনে এসে ভাবির নাম্বারে কল দেয়। এরপরের সিনটা আপনাদের কল্পনা করতে হবে। বিভিন্ন মুভিতে যা দেখেন আর কি। শাড়ি পরা মেয়েটা দরজা খোলে। সামনে থাকা ছেলেটার মুখে এক অদ্ভুত বাতাস বইতে থাকে। ছেলেটার মুখে মুচকি হাসি থাকে। মেয়েটার নাভির দিকে চোখ একেবারে লাগিয়ে দেয় ছেলেটি। মেয়েটির মুখেও মুচকি হাসি। চারপাশে স্লো মোশন হয়ে যায়। এ যেন যুদ্ধ ঘোষণার একটি ইঙ্গিত। দেখলেন তো, কল্পনা হয়েই গেছে। আপনারাও এসবের কল্পনা এত দ্রুত করতে পারেন, আমার জানা ছিল না। জানা থাকলেও আমি জানি না। কালাম 1 পা, 2 পা, 3 পা করে এগিয়ে আসে জাতির ভাবি জান্নাতের কাছে। জান্নাত কালামকে ঘরে ঢুকিয়ে দরজা অফ করে দেয়। এরপর কালাম জান্নাতকে কোলে তুলে চোখের দিকে তাকায়, আর হেঁটে হেঁটে চলতে থাকে যুদ্ধের ময়দানে। ওই যে যা ভাবছেন সেটাই। বিছানার উপর কালাম ভাবিকে যেন ছিটকে ফেলে দেয়। বিছানায় স্প্রিং করে ভাবির। শরীরের চামড়া যেন হেলে দুলে যাচ্ছে। এত নরম চামড়া আজ কামড়ে খাবে নাকি চুষে, তা ভেবে বেহুদা হচ্ছে কালাম। এরপর কালাম 3, 2, 1 বলেই ভাবির উপর ঝাঁপিয়ে পড়ল। এলি কণ্ঠে ব্রেকিং নিউজ। গতকাল রাতে গোয়ালিয়া গ্রামের মোহাম্মদ কালাম হোসেন উর্ফে আবুল সাহেবের ছেলে এবং প্রবাসী মোহাম্মদ আজিজুল সাহেবের স্ত্রী জান্নাত বেগমের লাশ পাওয়া যায় কালো নদীর কিনারায়। রিপোর্ট অনুযায়ী লাশের গায়ে কোনোরকম কাটাছেঁড়া বা আঘাতের চিহ্ন নেই। কোনো বিষাক্ত মেডিসিন দিয়েও তাদের খুন করা হয়নি। কিন্তু এইটা কি আসলেই খুন, নাকি অন্য কিছু, তা কেউই আজ করতে পারেনি। আরও আপডেট জানতে চোখ রাখুন সময় টিভিতে। নিউজটা বসে বসে দেখল রিয়াজ, আরিয়ান, শহীদুল, মাহি এবং সুমাইয়া।
সবাই সোফায় বসে থাকলেও আরিয়ান দাঁড়িয়ে আছে। আর অমনি সে লাফিয়ে উঠে ব্যাগটা হাতে নিয়েই বলল, আমি আজই গ্রাম ছেড়ে পালাচ্ছি। এখানে আমরা মরতে আসিনি। আরিয়ানের কথা শুনে রিয়াজ পিছনে তাকিয়ে বলল, অদ্ভুত কথা বলছিস। এত বছর পর দাদুর বাসায় বেড়াতে এলাম। আরো 10-15 দিন না থাকলে দাদু রাগ করবে না? রিয়াজের কথার জবাবে আবার আরিয়ান বলল, আর কতদিন থাকবো? অলরেডি তো 5 দিন হয়েই গেছে। তাছাড়া এই গ্রামে ভূত থাকে এইটা দাদুর মুখে প্রায়ই শুনতাম। আজ দেখলি তো ভূত কিভাবে দুজনকে হত্যা করলো। ওটা ভূত ছিল নাকি জিন ছিল তুই জানিস? ঠাট্টা করিস না রিয়াজ। দুইটা লাশ, তাও আবার তাদের গায়ে আঘাত বা কাটাছেঁড়া নেই। সবচেয়ে বড় কথা ওরা নদীর কিনারায়। ভূতেরা নদীতে বেশি থাকে। না না, এইটা ক্লিয়ার এই গ্রামে ভূত আছে। তোরা থাক আর না থাক, আমি তো আজকেই ঢাকায় ফিরবো। দাদু কিন্তু কষ্ট পাবে। আরিয়ান তখনই মাহি বলল, একটা কাজ করলে কি হয়? চল আমরা সবাই ওই নদীর কিনারায় যাই, ক্যামেরা ফিটিং করে আসবো আর রাতে ভিডিও ফুটেজ ভূতকে ক্যামেরা বন্দি করব। মাহির কথা শুনে আরিয়ান ভেঙ্গছি দিয়ে বলল, ভূতকে ক্যামেরা বন্দি করব বলাতেই সোজা কাজে না। তোরা যা, আমি ঢাকাতেই চলে যাব ফাইনাল। ঠিক তখনই টিভিতে আবার নিউজ শুরু হলো। পুরান ঢাকার লালবাগ কেল্লার পশ্চিমে 4টা মরদেহ উদ্ধার করা হয়। রিপোর্ট অনুযায়ী তাদের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই, আর নেই কাটাছেঁড়া। এইটাকে হত্যা বলা যায় না, তবে এইটাকে কি বলতে হবে তা ভেবে পাচ্ছে না কেউ। আরও আপডেট জানতে সময় টিভির সাথেই থাকুন। নিউজটা শুনেই আরিয়ানের দিকে তাকিয়ে রইল সবাই। আরিয়ান হাত থেকে ব্যাগটা ফেলে স্থির হয়ে যায়। আবার হুট করে উঠে রিয়াজের হাত থেকে রিমোট কেড়ে নেয়। এরপর বলল, সময় টিভি আজ আমার সময়টাই খারাপ করে দিচ্ছে। এই বলেই চ্যানেল পাল্টে দেয়। তখনই অন্য চ্যানেলে আরেকটা নিউজ। রংপুরের ধানিগুড়া গ্রামের ব্রিজের নিচে 2টা লাশ উদ্ধার করা হয়েছে। আশ্চর্যের বিষয় হচ্ছে মরদেহের গায়ে কোনো আঘাতের চিহ্ন নেই, আর নেই কোনো কাটাছেঁড়া। আপডেট জানতে চোখ রাখুন আর টিভিতে। এইবার যেন রিয়াজ, আরিয়ান, মাহি, সুমাইয়া আর শাহিদুল 5 জনই অবাক হয়। একই রকম খুন দেশের বিভিন্ন অঞ্চলে কিভাবে হতে পারে? আরিয়ান অবাক দৃষ্টিতে চ্যানেল আবার বদলে দেয়। প্রত্যেক চ্যানেলেই শুধু লাশ দেখাচ্ছে, আর সব কয়টার মৃত্যু একই রকম, অর্থাৎ কোনো আঘাত এবং কাটাছেঁড়া নেই। সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয় এই টপিকে। কেউ লিখছে এইটা কেয়ামতের আলামত, কেউ লিখছে এইটা কোনো ভাইরাস, কেউ কেউ তো হ্যাশট্যাগ লাগিয়ে আপলোড করেছে, গজব পড়ছে গজব। দুনিয়ার অনৈতিক কাজের গজব পড়ছে মানুষের উপর। এইভাবে নেট দুনিয়া কাঁপাচ্ছে এই টপিক। টিভিতে হুটহাট এসব লাশের খবর সবার যেন মাথার উপর দিয়েই যাচ্ছে। আসলে হচ্ছে কি? এদিকে আরিয়ান, শহীদুল, মাহি, সুমাইয়া আর রিয়াজ বিষয়টা নিয়ে আলাপ করতে তারা ব্যাপারটা নিয়ে ঘাটার প্ল্যান করে। প্যারানরমাল নিয়ে কাজ তারা অনেক আগ থেকেই করে এসেছে। তাদের ধারণা এইটা কোনো অশরীরই হবে, যে এসব তাণ্ডব চালাচ্ছে। আর তখনই আরিয়ানের নাম্বারে তার মায়ের কল আসে। আরিয়ান কল রিসিভ করতেই তার মা ওপাশ থেকে কান্না করতে করতে বলতে লাগলো, বাবা আরিয়ান, আমাদের সর্বনাশ হয়ে গেছে বাবা। তোর ভাইও মারা গেছে। তোর ভাইয়ের লাশ পাওয়া গেছে। তার খুনটাও সেম। গায়ে কোনো আঘাত নেই আর নেই কোনো কাটাছেঁড়া। মুহূর্তের মধ্যেই আরিয়ানের হাত থেকে ফোনটা পড়ে যায়।
আরিয়ানের চোখের কোণায় জলপাত উত্তোলন হতে থাকে। আরিয়ানের ভেঙ্গে পড়া দেখে বাকিরাও ভেঙ্গে পড়ে। আরিয়ান এইবার কড়া গলায় সবার উদ্দেশ্যে বলল, আমি এই খুনিকে বের করতে চাই। কিন্তু কথাটা বলার পরেই আরিয়ান কান্না শুরু করে। তার বড় ভাইয়ের মৃত্যু কিভাবে হয়ে গেল এইটা সে মানতেই পারে না। সবাই আরিয়ানের কান্না থামাতে চেষ্টা চালাচ্ছে। সন্ধ্যা ঘনিয়ে আসে। দ্য ডেথ বুক বইটা আরিয়ানের হাতে। মনোযোগ দিয়ে সে খোঁজার চেষ্টা চালাচ্ছে এই খুনের রহস্য। মাহি ব্লাড কান্ট্রি বইটা পড়ে যাচ্ছে। আর রিয়াজ দ্য ব্ল্যাক বুক বইটা নিয়ে আছে। এই খুন সম্বন্ধে বইয়ের কোথাও কিছু পাওয়া যেতে পারে। তাদের প্যারানরমাল সম্বন্ধে কাজ শিখিয়েছিল ডকেলিসেন। লোকটার নাম যেমন অদ্ভুত, তার কাজগুলাও তেমন। এলিসেন পূর্ব অনেক বিপদের ইঙ্গিত বইয়ে লিখে রাখতেন এবং সব ঘটনার ব্যাখ্যাও সে করত। এই অবধি সে 700+ বই লিখেছে। আরিয়ান এই কাজে কখনোই সায় দেয়নি। বন্ধুদের সাথে শুধু সময় দিত। আজ নিজের ভাইয়ের হত্যার প্রতিশোধ নিতে সেও এলিসেনের দেওয়া বই পড়তে থাকে। রাত 2টা পার হয়ে গেছে। টেবিলের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছে সবাই। কিন্তু ছোট একটা লাইটের নিম নিম আলোয় আরিয়ান বই পড়ে যাচ্ছে। এরকম জেদ আরিয়ান কখনো ধরেনি। নিজের মা কেউ বলেছে সে ভাইয়ের খুনের বদলা নেওয়া ছাড়া বাড়িতে যাবে না। বই পড়তে পড়তে রাত গভীর হয়ে যায়। প্রায় 3:30 বেজে যায়। রিয়াজ টেবিল থেকে মাথা তুলে আরিয়ানকে বলল, আরে এত পাগল হলে চলবে? সকালে পড়। এইভাবে করলে তো তুই নিজেই অসুস্থ হয়ে যাবি। দেখ, তোর দেখায় সবাই টেবিলে কিভাবে শুয়ে পড়েছে। রিয়াজ যেন কথাগুলো কোনো মৃত ব্যক্তিকে বলেছে। আরিয়ানের কানের মাছিও নড়েনি। রিয়াজ সবাইকে ডাকতে শুরু করে। ঘুমের তালে আলাভোলা হয়ে জেগে যায় সবাই। রিয়াজ চোখ কচলাতে কচলাতে বলল, রাত অনেক হয়েছে, আয় সবাই শুয়ে পড়ি। সবাই যার যার রুমে চলে যায়, কিন্তু আরিয়ান বইয়ের পাতা উল্টিয়ে যাচ্ছে। এই অবধি এলিসেনের দেওয়া 78টা বই সে শেষ করেও ফেলেছে। সকাল 9টা। মাহি গড়াগড়ি করে শোয়া থেকে উঠে। দেখে ওর শরীর অনেক ব্যথা। রাতে টেবিলে বসেই ঘুমিয়ে যাওয়ায় কোমরে ব্যথা অনুভব করে। সুমাইয়ার ও সেম অবস্থা। ওরা দুজন উঠে রিয়াজদের রুমে আসে। রিয়াজ আর শহীদুল রুমে শুয়ে আছে। আরিয়ান নেই। মাহি দৌড়ে এসে দুজনকেই ডাক দেয়। ওরা মাহির ডাকে লাফিয়ে উঠে। মাহি চিৎকার দিয়ে বলল, আরিয়ান কোথায়? রিয়াজ সহ সবাই লাফিয়ে উঠে দৌড়ে যায় পড়ার টেবিলের রুমে। গিয়ে দেখে নিচে কয়েকশত বই পড়ে আছে। আরিয়ান আরেকটা বই অলরেডি পড়া শুরু করেছে। রিয়াজ বিরক্ত হয়ে ওর কাছে গিয়ে বলল, তুই কি পাগল হয়ে যাচ্ছিস? এইভাবে তো মরেই যাবি। এক রাতে এত বই কিভাবে পড়লি? আর নিজের শরীরটাও তো ভালো থাকবে না। আরিয়ান কোনো জবাবই দিচ্ছে না। সে যেন ডুবে গেছে বইয়ের পাতায়। তার এই খুনের রহস্যের ব্যাখ্যা বের করাই লাগবে। তখনই আরিয়ানের নাম্বারে আরেকটা কল আসে। আরিয়ান ফোনের দিকে তাকাচ্ছেই না। শহীদুল ফোন রিসিভ করে লাউড স্পিকারে দেয়। ওপাশ থেকে আরিয়ানের বাবা কান্না করে বলে যাচ্ছে, গতকাল রাতে তোর মা মরে গেছে আরিয়ান। শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই আর কাটাছেঁড়াও নেই। লাশ পাওয়া গেছে রাস্তার পাশে। আরিয়ান কথাটা শুনেই হাত থেকে এইবার বইটা টেবিলে রেখে দেয়। সবাই আরিয়ানের দিকে তাকিয়ে আছে। আরিয়ান হঠাৎ বইটা দেওয়ালে ছুঁড়ে মেরে জোরে জোরে চিৎকার দিতে লাগলো। রিয়াজ ধরতেই যাবে, তখনই আরিয়ান বসা থেকে উঠে চেয়ারটা ধরে। এরপর সজোরে জানালায় নিক্ষেপ করে। জানালার কাঁচ ভেঙে চুরচুর হয়ে যায়। আরিয়ান যেন পাগল হয়ে গেছে।
আরিয়ানের পাগলামি দেখে সবাই তাকে থামানোর চেষ্টা করে যাচ্ছে। এদিকে মাহির ফোনেও আরেকটা কল এসেছে। সেখানে মাহির বোনের মৃত্যুর সংবাদ দেয় মাহির মা। আর মাহির বোন মোহনার মৃত্যুও সেম। গায়ে কোনো আঘাতের চিহ্ন নেই, আর নেই কোনো কাটাছেঁড়া। মাহির সংবাদে এখন আরিয়ানও চুপ হয়ে গেছে। সবাই মাহির দিকে তাকিয়ে আছে। আর শুরু হয়ে গেছে মাহির কান্না। সুমাইয়া আর শহীদুল এসে মাহিকে সান্ত্বনা দিচ্ছে। আরিয়ান টেবিলের এক কোণায় বসে আছে। রিয়াজ জানালা দিয়ে বাহিরে তাকিয়ে আছে। সব কিছু মুহূর্তের মধ্যেই নীরব হয়ে গেল। চলবে পরবর্তী পর্বের জন্য আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।